শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। নমস্কার, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আমাদের শিক্ষা সুলুকের এই সেটে। শনিবার সন্ধ্যা ৬টা মানেই শিক্ষা সুলুকের সেটে আমরা কিন্তু হাজির থাকি এমন কিছু বিশিষ্ট ব্যক্তিজনকে সাথে নিয়ে, অর্থাৎ ব্যক্তিদের এক একটি ইতিবাচক দিককে সাথে নিয়ে যা আপনাদের সাথে আমাদের এবং সর্বোপরি গোটা সমাজকে একেবারে তাদের চিন্তা ধারণা, ধ্যান ধারণা, তাদের ভাবনা আমাদেরকে কিন্তু ভাবিয়ে তোলে। তাদের উদ্দেশ্য জীবনের, তাদের কথোপকথন এবং তাদের যে মতামত থাকে তা কিন্তু আমরা সুন্দরভাবে যদি একেবারে মেনে চলি তাহলে হয়তো জীবনের, কর্মজীবনের সফলতা আসবেই বা আসতে দেরি হলেও সেটি একটা সময় ঠিকই জ্বলে উঠবে। কারণ শিক্ষা সুলুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষা সুলুক সমাজের উদ্দেশ্যে। আর শিক্ষা সুলুক মানে এই এমন একটি সেটে আমরা সমস্ত পশ্চিমবঙ্গ জুড়েই এক এক দিন এক একজন ব্যক্তিত্বকে আমরা তুলে ধরার চেষ্টা করব বা করে চলেছি, যাদের অবদান সমাজের ক্ষেত্রে রয়েছে, শিক্ষার্থীদের ক্ষেত্রে রয়েছে। মানুষ গড়ার কারিগর যারা রয়েছেন তারা কিভাবে তাদের জীবনের উদ্দেশ্যটাকে নিয়ে, জীবনকে নিয়ে এগিয়ে চলেছেন, তাদের এই মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়। তাই আপনাদের স্বাগত জানাই। 40 মিনিটের লাইভে আমরা থাকছি আজ। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 0353246192 এই নম্বরে। আর একটু ছোট করে বলি, আমাদের অনুষ্ঠানের নিবেদনে কিন্তু রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ফুলবাড়ি, জটিয়াখালী, শিলিগুড়ি। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে থাকুন এই অনুষ্ঠানের, এই সচেতনতামূলক অনুষ্ঠানের, এই সুন্দর একটি ইতিবাচক বার্তার অনুষ্ঠানে। জানি আপনাদের সারা রয়েছে। আজ আমাদের সাথে আমাদের বিশিষ্ট অতিথি আজকের সন্ধ্যায় কে রয়েছেন দেখব, পরিচয় করব। তার আগে এই মানুষটি সম্পর্কে একটু দু চার কথা না বললেই নয়। যেই মানুষটি শিক্ষকতার পেশা দিয়ে জীবন শুরু করেছিলেন স্কুলে, তারপর তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রেও শিক্ষকতার পেশায় সুন্দরভাবে, নিপুণভাবে নিজেকে নিয়োজিত করেছেন। অর্থাৎ বিএড কলেজের যিনি, যেই বিএড নিয়ে কিন্তু বহুল প্রচলিত যে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার ক্ষেত্রে বিএড প্রয়োজন, কতটা প্রয়োজন বা কেন প্রয়োজন, আগে করা প্রয়োজন না চাকরি পাওয়ার করা প্রয়োজন ইত্যাদি বিভিন্ন প্রশ্ন কিন্তু আজ সমাধান হবে প্রশ্নের উত্তরের। এই বিএড নিয়ে আমাদের অনেকের মনেই অনেক রকম প্রশ্ন থাকে, সেরকমই একজন ব্যক্তিত্বকে আজ আমরা তুলে ধরেছি আপনাদের সাথে এবং আমাদের সাথে সরাসরি তিনি আমাদের সাথে কথা বলবেন আজকের এই সেটে। তিনি দেখেছেন যে সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধার স্বার্থে এবং তার সাথে এগিয়ে চলার জন্য কি কি বিষয়ে এগোতে হয়, কি কি বিষয়ে চলতে হয় এবং কি উদ্দেশ্যকে সফল করার জন্য কতটা অনুপ্রেরণার প্রয়োজন, কতটা সফলতার প্রয়োজন এবং তার সাথে কিভাবে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে নিজের জীবনের সাথেও সমাজকে কিছু দেয়া প্রয়োজন তিনি শিখিয়েছিলেন। আসলে আমরাও ব্যক্তিগতভাবে তার ছাত্রী বলবো কিছুটা, এরপর প্রকাশ্যে তার সাথে এই মুহূর্তে পরিচয় করব। চলুন আগে পরিচয়টা সেরে নিই। তিনি হলেন প্রাক্তন শিলিগুড়ি বিএড কলেজ শিব মন্দিরের অধ্যক্ষ, আমাদের অত্যন্ত প্রিয় স্যার প্রণব কৃষ্ণচন্দ্র স্যার। চন্দ্র স্যারকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেটে আসার জন্য। আমরা কিন্তু সত্যি আপ্লুত আপনাকে আজ কাছে পেয়ে। এত কর্মব্যস্ত একজন মানুষ আপনি আমাদের সাথে এসেছেন, ভীষণ ভালো লাগছে আমারও। একদম। আজ কিন্তু মানে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জার্নি শুনবো এবং শোনাবো আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন। ঠিক। প্রথমে আমি স্যারের কাছে যাবার আগে স্যারের বিষয়গুলো একটু বলে দিই। স্যার কিন্তু দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন, 17 বছর আপনি শিক্ষকতার সাথে ছিলেন। তারপর এই যে বিভিন্ন প্রশাসনিক পদগুলোতে তিনি কিন্তু দায়িত্বভার সামলেছেন একদম সাফল্যের সাথে, একেবারে নিপুণ হাতে, তার নিজের দক্ষতার সাথে। তিনি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ শিলিগুড়ি বিএড কলেজ, আমি শুরুতেই বললাম, এবং তিনি কিন্তু ফিজিক্স, আমরা সকলে জানি বা যারা জানি না তাদের একটু বলছি, স্যারের সাবজেক্ট কিন্তু ফিজিক্স। তিনি প্রাক্তন রিডার ছিলেন, মালদা গভর্নমেন্ট এডুকেশন কলেজেরও ছিলেন এবং তার
তার সাথে আমাদের যে বিএড কলেজগুলো ইউনিভার্সিটির আন্ডারে চলে গেছে, বর্তমানে যার নাম হয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, তার কিন্তু তিনি প্রায় 3.5 বছর রেজিস্ট্রার হিসেবেও দায়িত্বপদ সামলেছেন। আরও নানা কাজ তিনি করেছেন, তার বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে পিএইচডির ক্ষেত্রে তিনি গাইড করেছেন, মানে তিনি তাদের পিএইচডি করিয়েছেন, তার তত্ত্বাবধানে করেছে। এরকম সফলতা তার জীবনে প্রচুর আছে এবং এগুলো অনেক ভালো লাগার। প্রথমে স্যারের কাছে যাই, যে প্রশাসক হিসেবে এই যে উত্তরবঙ্গে শিলিগুড়ি বিএড কলেজ, আপনার কি প্রশাসক হিসেবে প্রথম শিলিগুড়ি বিএড কলেজেই আপনি নিযুক্ত হয়েছেন? হ্যাঁ, শিলিগুড়ি বিএড কলেজে প্রথম অধ্যক্ষ হিসেবে, মানে এই প্রশাসনিক গুরুত্বপূর্ণ এই পদটাই আপনি ঢুকেছেন। তারপরে আপনি চলে গেলেন কিছুদিন মালদা, তাই তো? মালদাতে আগে এসেছেন? আমি প্রথমে এই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনে হুগলিতে জয়েন করি, হুগলি গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ। ওখান থেকে ট্রান্সফার হয়ে আসি মালদায়। আচ্ছা। এবং তারপরে আমি চলে আসি শিলিগুড়ি বিএড কলেজে প্রিন্সিপাল হিসেবে। তারপর আপনি রেজিস্ট্রার হিসেবে যে ইউনিভার্সিটিটা আমাদের হয়েছে নতুন, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির রেজিস্ট্রারের দায়িত্ব সামলেছেন। এবার আমার প্রশ্ন, সরাসরি প্রথম প্রশ্ন থাকবে, এই যে উত্তরবঙ্গে প্রশাসক হিসেবে কাজ করা এবং এই যখন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, তখন আপনাকে কলকাতায় থাকতে হয়েছে, সেই দক্ষিণবঙ্গের মানে একটা আবহ, একটা অ্যাম্বিয়েন্স সবের মধ্যে থাকা, কিছু তো তফাৎ রয়েছে কি দুটো বঙ্গের মধ্যে এই পড়াশোনার দিক থেকে, এডুকেশনের দিক থেকে? এটা যদি একটু জানান। হ্যাঁ, পড়াশোনা মানে আর একটু ক্লিয়ার হই, মানে পড়াশোনার দিক থেকে মানে সবকিছুই সব মিলিয়ে কি পরিবর্তন প্রয়োজন ওদের, বা আমাদের কি পরিবর্তন প্রয়োজন, দুটো বঙ্গের তফাৎ কি রয়েছে? তফাৎ বলতে উত্তরবঙ্গ সম্পর্কে একটা ভালো কথা বলি। রিসেন্টলি মানে আমার অত্যন্ত অনুজ প্রতিম এবং ইউনিভার্সিটির শুরুতে যিনি ছিলেন আর কি আমার সাথে, ডক্টর সুজিত পাল, উনি এখন হেস্টিংস হাউস ওমেন্স কলেজের উনি প্রিন্সিপাল। উনি একটা কথা বলছিলেন যে উত্তরবঙ্গ থেকে যেসব মেয়েরা যাচ্ছে তারা খুব সিরিয়াস এবং খুব সুন্দর, সারাটা বছর ধরে খুব গুছিয়ে পড়াশোনা করে। শুনে খুব ভালো লেগেছে উত্তরবঙ্গের মানুষ হিসাবে। যেটা এইটা হচ্ছে পজিটিভ দিক আমাদের উত্তরবঙ্গের মানুষদের। আর একটা যেটা নেগেটিভ বলবো না, যেটা তৈরি হওয়ার, যেটা কলকাতার মানুষদেরকে দেখেছি, ছেলে মেয়েদেরকে দেখেছি, ওরা কিন্তু প্রচন্ড মানে একটা ফোন কল বোধহয় ঢুকে গেছে এখনই, আমি ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, কে আছেন, কোথা থেকে আছেন একটু জানান। হ্যাঁ, আমি সুদীপা বলছিলাম, শিলিগুড়ি থেকে। আচ্ছা, আমি এটাই স্যারের কাছে জানতে চাইছিলাম যে আমি বিএড করতে আগ্রহী, তো আমি নর্থ বেঙ্গলের কোথা থেকে করলে ভালো হয় আর কি, সেই জানার জন্য। মানে আপনি জানতে চাইছেন কোন কলেজ থেকে আপনি করতে চান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমাদের আলোচনায় কথোপকথনে থাকুন, স্যার অবশ্যই আপনার এই উত্তরটা দিয়ে দেবে। আমরা প্রথমে স্যারের একটু আগের সেই কোশ্চেন উত্তরটা একটু শুনি, তারপর আমরা এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমি লিখে রাখছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে ওখানে যেটা দেখেছি, ছেলে মেয়েরা অত্যন্ত বেশি লড়াকু আর কি। যে কোনো মানে একটা উদাহরণ দেই আর কি, যে মানে এখানে শিলিগুড়ির শহর থেকে শিব মন্দিরে যেতেই অনেক ছেলে মেয়েকে বলতে শুনেছি আমরা ক্লান্ত হচ্ছি। কিন্তু ওখানে আমি দেখেছি কৃষ্ণনগর থেকে যাতায়াত করছে, সারাদিন কলেজ করছে, করে বাড়ি ফিরছে, আবার পরের দিন আসছে, এবং ওটা ওদের কোনো ব্যাপার না। এই যে লড়াকু পরিশ্রম করার যে ক্ষমতা এবং একটা প্রচেষ্টা, এইটা উত্তরবঙ্গে কিন্তু একটুখানি মানে আমরা মিস করি। সেটা যদি যোগ করি তাহলে আগে যেটা বললাম যে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা কতটা সিরিয়াস এবং কলকাতায় গিয়ে তারা অত্যন্ত সফল, এই দুটো যোগ করলে কিন্তু আমরা অনেকটা ভালো জায়গায় আসতে পারি। এটা একটু মানে পেছন দিকে টেনে নিতে পারে এই অভ্যাসটা। এটা কিন্তু স্যার ঠিকই বলেছেন, সত্যিই তাই। আমরা হয়তো উত্তরবঙ্গে যারা রয়েছি একটু মানে একটু এদিক থেকে এদিক যাচ্ছি বা খুব সুবিধায় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, সেখানে দেখতে গেলে বিচার করতে গেলে এটা মানতেই হবে যে একটা ট্রেন, তাতে মানে একদম ভিড় ঠেলে ট্রেনে করে যাতায়াত, একটা দূরত্ব, সবকিছু মিলিয়ে তার মাঝেও তারা যেমন ছুটে চলছে এবং এগিয়ে যাচ্ছে। তবে এই কথাটা শুরুতে স্যারও বললেন যে এখন কিন্তু উত্তরবঙ্গ থেকে যারা দক্ষিণবঙ্গে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তারাও খুব সিরিয়াস ভাবেই পড়াশোনা করছে। এরকম উত্তরবঙ্গে নজির অনেক রয়েছে, যারা বিভিন্ন বড় বড় জায়গায়, দেশে বিদেশের বিভিন্ন জায়গায় পিএইচডি করছে বা বিভিন্ন রকম সফলতার মুখ দেখেছে, সেগুলোও কিন্তু রয়েছে। তবে আমরা চাই ঘরে ঘরে এই সফলতা আসুক। আর একটা যোগ করছি, আমার রেজিস্ট্রার হিসেবে তখন একটা মনে হয়েছে, খুব আক্ষেপ হয়েছে যে উত্তরবঙ্গ কেন্দ্রিক আমরা
কবে হতে পারবো আর কি, মানে আমরা এখনো কলকাতা কেন্দ্রিক হয়ে রয়েছি। কলকাতাকে কোনো অভিযোগ জানাচ্ছি না, কিন্তু কলকাতা আমাদের সহযোগী হোক, সতীর্থ হোক, উত্তরবঙ্গ আমরা স্বাধীনভাবে আমাদের মতো উঠে দাঁড়াই, এটা একটা খুব প্রয়োজনীয়তা রয়েছে। আর এটা সত্যি তাই, উত্তরবঙ্গের মানুষ হিসেবে এই চাওয়াটা তো থাকতেই পারে যে আমাদের সহযোগী হিসেবে থাকুক, কিন্তু সবকিছুর মূল কেন্দ্র হিসেবে আমাদের কলকাতামুখী তো হতে হচ্ছে। এই বিষয়গুলো যদি কাটিয়ে উঠতে পারি বা এই বিষয়গুলো কাটানো বোধহয় ধীরে ধীরে সম্ভব হবে বা হয়ে উঠবে বা হয়ে উঠেছেও অনেকটা, এই আশাটা আমাদের থাকেই উত্তরবঙ্গের এই মানুষের। যাই হোক, উচ্চশিক্ষা ক্ষেত্রে এই আমরা বিএডটাকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, তার আগে আমরা কোয়েশ্চেনের ফোনের উত্তরটা একটু দিয়ে নিই। উনি জিজ্ঞেস করছিলেন, সুদীপা বসাক হাকিমপাড়া থেকে, যে নর্থ বেঙ্গলের কোনো কলেজে উনি বিএড করতে চান, কোথায় বিএড করলে মানে সুবিধা হবে বা এরকম কিছু একটা জিজ্ঞেস করছেন, কোথায় করবে। আসলে এই প্রশ্নের উত্তরটা অনেকটাই আপনার উপর নির্ভর করবে যিনি প্রশ্ন করছেন। কারণ নীতিগতভাবে প্রত্যেকটা উত্তরবঙ্গে প্রত্যেকটা বিএড কলেজই ভালো, মানে আমি এইটুকু একই সাথে বলছি তুলনামূলকভাবে, এমনকি প্রাইভেট কলেজগুলোকেও যোগ করে বলছি, সামগ্রিকভাবে উত্তরবঙ্গের কলেজগুলোর কিন্তু পরিস্থিতি ভালো। আমার যদিও আমি ইউনিভার্সিটি সিস্টেম থেকে সরে এসেছি বেশ কিছু বছর আগে, তাও আমি বলতে পারি। কাজেই আপনি যে কোনো কলেজে বেছে নিতে পারেন। এনসিটি রেকগনাইজড যে ডিগ্রি, তার যে মান্যতা প্রত্যেকটি কলেজেরই সমান। এইবার কোন কলেজে ভর্তি হবেন এটা আপনার যাতায়াতের সুবিধার উপর নির্ভর করবে, আপনার বাড়ি কোথায়, কোন কলেজটা হয়। হ্যাঁ, এমন দেখা গেল একটা প্রাইভেট কলেজে আপনি পেলেন, হ্যাঁ, আপনি সরকারি কলেজে ভর্তি না হয়েও প্রাইভেট কলেজে ভর্তি হতে পারেন যদি আপনার মনে হয় যে আমার বাড়ির কাছে হলো। হ্যাঁ, এইটা আপনার উপর নির্ভর হবে, মানে যদি একান্ত প্রয়োজন পড়ে আপনার কি ব্যক্তিগত অবস্থা সেটা জানতে পারলে সঠিক একটা পরামর্শ দেওয়া যায়। তবে ওভারঅল মিলিয়ে স্যার যেটা বললেন, আপনি আপনার বাড়ির দূরত্ব হিসেবে আশেপাশের কলেজগুলোকে বেছে নিতেই পারেন, কারণ উত্তরবঙ্গের বিভিন্ন বিএড কলেজগুলো এখন প্রত্যেকটাই একে অপরের পরিপূরক, সেভাবে কোনো বাছাই পর্বের ব্যাপার নেই, সবই কিন্তু মানে মোটামুটি একটা ভালো ফিগারেই তারা রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে প্রশ্নটা, এই বিষয়টা যখন উঠেই এলো, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে এই যে আমরা বিএড উচ্চশিক্ষা বিএড এর ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি জানতে পারি যে কিছু সরকারি কলেজ রয়েছে, কিছু বেসরকারি কলেজ রয়েছে, বা তারা বলছে আমরা রেকগনাইজড বা রেজিস্টার্ড প্রাপ্ত। এই বিষয়টা কি? যারা রেজিস্টার প্রাপ্ত তাদের ক্ষেত্রে ভর্তির ফিস বিএড এ একটু বেশি লাগছে, আবার যেগুলো সরকারি কলেজ তাদের ক্ষেত্রে অনেকটাই কম লাগছে কম্পারেটিভলি। এই বিষয়টা কি? কটা রয়েছে আমাদের উত্তরবঙ্গে এরকম কলেজ, একটু যদি আপনি জানান। আমাদের সরকারি কলেজ তো আমাদের রয়েছে ওদিকে পাহাড়ের দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, মানে এসআরবিটি কলেজ, নিচে নেমে আসলে শিলিগুড়ি বিএড কলেজ, তারপরে এসি ট্রেনিং কলেজ, জলপাইগুড়িতে, আর ওদিকে গিয়ে হলো কোচবিহারে আমাদের ইউনিভার্সিটি বিটি ইভিনিং কলেজ আর কি, সরকারি কলেজ চারটে এগুলো রয়েছে। এটা মানে উত্তরবঙ্গে এই চারটে রয়েছে। এখন পুরো প্রত্যেকটাই চারটে কিন্তু গভর্নমেন্ট এইডেড। এসি ট্রেনিং কলেজ এবং এসআরবিটির মানে যেটা ওরা গভর্নমেন্ট স্পন্সর্ড বলা হয়, কিন্তু এখন স্ট্যাটাস এই চারটেরই একই। আচ্ছা, গভর্নমেন্ট কলেজ বলতে যেটা বোঝায় পিওরলি সেরকম কলেজ কিন্তু উত্তরবঙ্গে এখনো নেই। সেটা বহুদিন একটা দাবি ছিল, কিন্তু সেটা এখনো হয়নি গভর্নমেন্ট। যাই হোক, আর প্রাইভেট কলেজগুলো তো রয়েছে, মানে সেগুলো সংখ্যায় অনেকগুলো রয়েছে, আমি আর আলাদা করে বলছি না। হ্যাঁ হ্যাঁ, সেগুলো রয়েছে। এদের যে ফিয়ের তফাৎটা সেটা হচ্ছে, কারণ কি গভর্নমেন্ট কলেজগুলো তাদের শিক্ষকদের জন্য তার পুরোপুরি অনুদানটা পাচ্ছেন, গভর্নমেন্ট এইডেডগুলো। আর প্রাইভেট বিএড কলেজ যারা রয়েছে তাদের তো বেতনটা, শিক্ষকদেরকে যে বেতন দিতে হচ্ছে সেটা তো স্টুডেন্টরা যে ফি দিচ্ছেন সেখান থেকেই দিতে হচ্ছে, তো ফলে তাদের যে কোর্স ফিটা সেটা বেশি। তবে সেটা কিন্তু সরকার নির্ধারিত কোর্স ফি নেওয়ার কথা বা নিচ্ছেন যতদূর আমরা জানি।
মানে এই ক্ষেত্রে কেউ কোনো রকম জোর বা প্রেসার করতে পারে না, তাই পারে না। সেটা সরকারের একদম নির্দেশ রয়েছে যে কত টাকা প্রাইভেট কলেজগুলো নিতে পারবে বছরে। আচ্ছা আচ্ছা, সেই হিসেব করে তারা নিচ্ছে। তার মানে খুব স্বাভাবিক যে অনুদান যেহেতু সরকার থেকে কিছু কলেজকে দেওয়া হচ্ছে, যেগুলো সরকার এডেড, গভর্নমেন্ট এডেড কলেজগুলো রয়েছে, তাই তার ফিসগুলো একটু কম। আসলে এই বিষয়ে আপনার যখন আমরা প্রোমোগুলো চালিয়েছি এই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন তারা করেছে, আমাদের অফিসে এসছে, তো তাই এই বিষয়ে তাই আমরা একটু জেনেও নিচ্ছি যাতে এই সঠিক তথ্যগুলো আপনাদের কাছে বা শিক্ষার্থীদের কাছে পৌঁছয়। এবার আমি আরও একটা প্রশ্নে যাই যে প্রায় 2015 থেকে 17 প্রথম 2 বছরের বিএড কোর্সটা আমাদের চালু হলো। তার আগে বিএড কোর্সটা ছিল 1 বছরের। তো এই 1 বছরের বিএড কোর্স করা আর 2 বছরের বিএড কোর্স করা, আপনি তখন অধ্যক্ষ হিসেবেই ছিলেন, তাই তো? না, আমি 2014 নভেম্বরে রিটায়ার করেছি। তার মানে 2 বছরের কোর্সের ঠিক আগে। আচ্ছা, যাই হোক, তো তার মানে এই না যে আপনি তো পুরোপুরি এই বিষয়গুলো নিয়ে যুক্ত এবং যথেষ্ট ওই সময়টা আমি ওয়াকিবহাল ছিলাম। ওয়াকিবহাল ছিলেন। তো এই বিষয় দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে? এই যে 11 মাসের একটা কোর্স এবং এখন তারপরে গিয়ে সেটাকে 2 বছর করা হলো, মানে আপনার কি মনে হয় কতটা যথাযথ, বা 11 মাসের বা 12 মাসের কোর্সটাই ঠিক ছিল, কি বলবেন? এইটা মানে একটা সুবিধাজনক জায়গায় আমি আছি, কারণ আমি রিটায়ার করে গেছি। না হলে সরকারি জায়গা থেকে প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন ছিল। তা আমি সেই জায়গা থেকে যেটা বলছি যে 2 বছর এবং 1 বছর এটা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে পণ্ডিত মহলেও, এবং সারা পৃথিবীর কথা ধরলেও বহু জায়গাতেই 1 বছরের প্রোগ্রাম রয়েছে। এবং আমার শিক্ষক হিসাবে চাকরি জীবনের সিংহভাগটাই মানে আমি তো আমি 2 বছরের প্রোগ্রাম প্র্যাকটিক্যালি পাইনি, মানে আমার প্রিন্সিপাল থাকাকালীন আমি 1 বছরই দেখে এসেছি। তাতে করে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে 1 বছরে খুব যে খারাপ ছিল তা কিন্তু নয়। 2 বছরে যেটা নীতিগতভাবে সাধারণভাবে তো এটা তো বলা যেতেই পারে, আমি যদি সময় বেশি পাই আমার ট্রেনিংটা অনেক বেটার হবে, আমি সময় নিয়ে করতে পারবো, সেটা তো নিঃসন্দেহে। এইবারে প্রশ্নটা যেটা বারবার উঠে এসছে পণ্ডিত মহলে, যে আমার কাছে মানে টাকা পয়সা সময় বেশি থাকলে আমি তো অনেক কিছু করতে পারি, এবার আমার যদি রিসোর্স কম থাকে, টাকা পয়সা কম থাকে, সময় কম থাকে, তাহলে কি আমি অল্প কিছুর মধ্যে মানিয়ে নেই না? সংসারের যে হিসাবগুলো বলছি, তা এই যে অপটিমাইজেশন যেটা ম্যানেজমেন্টে বলে আর কি, অপটিমাইজ করা আর কি, যে আমি ইচ্ছে করলে প্রচুর সময় দিতে পারি, প্রচুর ভালো করতে পারি, কিন্তু আমার যদি সাধ্যে না কুলায় তাহলে কি 1 বছরটা খুবই খারাপ? না, ব্যক্তিগতভাবে আমি বলবো 1 বছরটা আমার কাছে মনে হয়নি যে খুব খারাপ একটা পরিস্থিতি ছিল। এখন শেষ কথা যেটা বলার, যে আমরা সকলেই জানি এ ব্যাপারে এনসিটি শেষ কথা, ওখানে যারা আছেন, যারা যান, তারা সঠিক সিদ্ধান্ত নেন, সব দিক ভেবেই হয়তো নেন। এর বেশি তো আর কিছু বলা যায় না। ঠিক, এটা তো অবশ্যই সরকারি যেহেতু সিদ্ধান্ত, সেহেতু আমরা এর বাইরে সেভাবে কিছু তো বলতে পারি না। তবে ওই স্যার যেটা বললেন, খুব সুন্দর একটি কথা বললেন, যে সংসারে মানিয়ে গুছিয়ে নেওয়া কমের মধ্যে কি যায় না? সেটাও কিন্তু যায়, সময়টা যেহেতু বড় ব্যাপার। আর এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু আসে, যেহেতু আমি ডেপুটেড হয়ে বিএড করেছি, মানে এটা এসেই থাকে যে এই যে 2 বছরের বিএডটার ক্ষেত্রে কিছুটা কি হয়, আমাদের কিছু পেশাগত দিক থেকেও কিছুটা মানে ক্ষতির সম্মুখীন আমরা হই বা অনেকেই হয়েছেন। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু ঠিকই, এটা নিয়ে বহু আন্দোলন রয়েছে, চলছে, এখনো চলছে। যাই হোক, ওভারঅল মিলিয়ে সরকার চিন্তা ভাবনায় যখন করেছেন, কিছু ভাবনা চিন্তায় যারা রয়েছেন তাদের মতামতকেও আমরা গুরুত্ব দিচ্ছি। আবার অপর দিক থেকে দেখতে গেলে 1 বছরটাও সঠিকভাবে মানে মতামত, স্যারের মতামত অনুযায়ী খুব একটা খারাপ সময় কিন্তু ছিল না। যাই হোক, ওভারঅল মিলিয়ে আপনার দর্শকরা যারা রয়েছেন আমাদের স্মার্টফোনের ওপারে বা পর্দার ওপারে যারা রয়েছেন, তাদেরকে আরও একবার ছোট্ট করে বলি, আমাদের আজকের অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আপনাদের প্রিয় সিসিএন বিনোদন এই চ্যানেলটিতেই আগামীকাল অর্থাৎ রবিবার বেলা 1টার সময়। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যোগ হতে চাইলে বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর কিন্তু আপনারা বা তার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফোন নম্বরটি আরও একবার বলি, 0353246194 এই নম্বরে। আমরা রয়েছি আজ প্রণব কৃষ্ণচন্দ্র স্যারের
সাথে তিনি একটা বিষয়ে এই কথা বলতে বলতে উঠেই আসলো, বা আমি জিজ্ঞেস করবো অনেকক্ষণ থেকে ভেবেইছিলাম ব্যক্তিগতভাবে, যে স্যারের একজন পুত্র রয়েছেন, এটা আমি চিনি বা জানি, তাই বলছি। সে একেবারে শহর শিলিগুড়ির একটি বাংলা মাধ্যম স্কুলে সে পড়েছে, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। যেহেতু এই বিষয়টি আনছি, তার পেছনে একটা ছোট্ট কারণ বলি। আমরা প্রত্যেকেই তো এখন ইংরেজি মাধ্যম স্কুল বা বাচ্চাদেরকে একটা বড় প্রফেশনাল লাইফ দিতে হবে, তারা যাতে এগিয়ে যায়, কারণ ইংরেজিটা একটা বড়, অবশ্যই ইংরেজি একটা বড় ব্যাপার, যে দক্ষতার দিকে আরও এগিয়ে যেতে হবে, তার সব কিছু একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। কিন্তু আমি একটা ছোট করে শুধু স্যারকে একটু ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যে স্যারের যে ছেলে রয়েছে, যে একেবারে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের একজন ছাত্র, এবং আজকে সে কোথায় বিলং করছে, কিভাবে বিলং করছে এবং কোন জায়গায় আছে, একটু যদি ছোট করে আমাদের জানান। এটা আমার কিন্তু মানে খুব ইচ্ছে যে দর্শক বন্ধুরাও জানুক। মানে খুবই সেন্সিটিভ প্রশ্ন আর কি, মানে ব্যক্তিগত বিষয় এখানে নিয়ে আসা। তাহলেও আমারও মনে হয়েছে যে হ্যাঁ, এটা বললে অনেক অভিভাবকের সুবিধা হতে পারে। তা এটা সবাইকে জানাচ্ছি, এটা না আমার একটু লড়াইও ছিল। মানে ও যখন বড় হচ্ছিল, যে আমার তো যে চাকরি করছি, আমি আমার মিসেসকে অনেকে চেনেন, মিতা ম্যাডাম, আমাদের সঙ্গতি ছিল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর। এখন আমার নিজের যারা গার্জিয়ান, বাবা তো ছিলেন, মা বা যারা দাদা বা মিসেসের যে পরিবার, সকলেরই ইচ্ছা ছিল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক। তা কিন্তু আমার একটা ইয়ে ছিল যে না, বাংলা মিডিয়ামে পড়বে। এবং প্রাইমারিটাও কিন্তু ওই একদম শিব মন্দিরে, যেটা আমরা বলি যে ঘরের কাছে প্রাইমারিটা পড়া উচিত, ঘরের কাছে, যাতে করে কোনো চাপ না হয়। তা ওই সবুজ শিশু মহলে পড়েছে, তারপরে বয়েজে পড়েছে। এখন ও রয়েছে, তা প্রথম থেকে কিন্তু ওই রকম ভালো রেজাল্ট বা তার পিছনেও দৌড়ায়নি, হতো না, তা নিয়ে কোনো আক্ষেপ মানে নেই, বরঞ্চ এনজয় করতাম ওর সাথে, আমরা দুজনেই খুব। তা এখন ও শিকাগোতে বিভিন্ন পর্যায় পেরিয়ে, শিকাগোতে ইলিনয় ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে বোম্বেতে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে থিওরিটিক্যাল ফিজিক্স, সেখানে পোস্টডক হিসাবে রয়েছে, ভিজিটিং ফেলো। এবং সেখানে ওর এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোলাবোরেশনগুলো খুব ভালো জায়গায় রয়েছে, রিসার্চ করছে। যেটা বলার এই প্রসঙ্গে, এই সুযোগে বলে নেই আর কি, যে যারা চিন্তা করেন চাকরি পাবো কি না, সত্যি সত্যিই জেনে রাখুন, ওরও কিন্তু প্রচণ্ড, যারা ভাবেন যে শিলিগুড়িতে চাকরি পাওয়া যাচ্ছে না, ওই লেভেলে যারা রিসার্চ করছে, তাদেরও কিন্তু দুশ্চিন্তা, তারা চাকরি পাবে কি না। কারণ ওরা ওদের লেভেলে চিন্তা করছে, ওদের চাকরিটা কিন্তু অত সহজ নয়। কিন্তু যেটা ভালো জায়গা বলার, সেটা হচ্ছে হতাশা কিন্তু নেই, এবং ইংরাজিতে কথা বলতে কোনো অসুবিধা কখনো কিন্তু ফিল করেনি। তার জন্য কোনো রকম আলাদা ট্রেনিংও দেবার দরকার পড়েনি। এবং আমি সংক্ষেপে যেটা কনক্লুশন টানি আর কি, মানে শিক্ষক হিসাবে নয়, পিতা হিসাবে যেটা দেখেছি, ইংরাজি শেখার চাইতে বেশি জরুরি হচ্ছে ইংরাজিতে কথা বলার ভয়টা ভাঙানো। মানে আমি ছোটবেলা থেকে ওকে একটাই বলতাম যে দেখ, একটা সাহেব যদি বাংলায় কথা বলতো, কিরম ভাবে বলতো, ও বাচ্চার মনে ও ভাঙা ভাঙা ইংরেজি, তুই যদি ভাঙা ভাঙা ইংরেজি বলিস, তোর ক্ষতিটা কি, তুই উল্টো পাল্টা ইংরেজি বল। ভীষণ ভীষণ সুন্দর একটি কথা, কিন্তু মানে স্যারের প্রসঙ্গ থেকে উঠে আসলো। এখন বলতে ভয়টা কাটানো, অযথা ভয় কাকে। এবং সত্যি ওর উপলক্ষেই আমরা দুজনের সুযোগ হয়েছে মোটের উপর ইউরোপ এবং আমেরিকার ঘুরে আসার, মানে ওর সাথে দেখা করার জন্য, অন্য কারণে নয়। কিন্তু আমি বলছি, সারা পৃথিবীতে কোথাও কেউ ভালো ইংরাজিতে বলতে পারছি এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তাদের একটাই বক্তব্য, তোমার কি চাই এটা তুমি বুঝিয়ে বলো, হাত পা নেড়ে বলো, ভাঙা ইংরেজিতে বলো। হ্যাঁ,
আর মানে নিজেকে এক্সপ্রেস করো যেমন ভাবে ইচ্ছা, এটা এমন না যে তুমি ভাঙা বলছো বলে তোমার একটা প্রেস্টিজ। আর শুদ্ধ ইংরেজি সম্পর্কে আমার একটা কথা বলে হাসির কথা, আচ্ছা। সেটা লন্ডনে যখন আছি তখন ওই যে হোটেলে ছিলাম পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট, বেশ না ছোট না ভালোই রেস্টুরেন্ট ছিল, তা যে মানে আমাদের আত্মীয় টাইপের, সে আমাদের ছেড়ে যাওয়ার সময় বলল যে আপনাদের খাবারটা এনে দেই। তা রাত্রিতে ওইভাবে খাবার পাওয়া যায় না, তা আমি বললাম ঠিক আছে ওটা তো আছেই, আর এটা তো লন্ডন, ইংরেজিতে কথা বলবো অসুবিধা কি, মোটের উপর তো পারি। তারপরে রাত্রিবেলা গেলাম, বাপরে বাপ সে যে কি ইংরাজি বলছে সে আমি জীবনে কখনো শুনিনি। না সে আমার কথা বুঝছে না আমি তার কথা বুঝছি। আমার বক্তব্য ঠিক যেমন আমরা বাংলা কত রকম বলি, ইংরাজিও কত রকম ভাবে লোকে বলে। হ্যাঁ, কাজে শুদ্ধ ইংরাজি ব্যাপারটা কি এটা নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা করা উচিত নয়। হ্যাঁ, ইংরাজিতে বলো, বোঝাতে পারলে হলো, আপনা থেকে ইংরাজিতে ভয়টা কমে আসবে। বাহ, ভীষণ সুন্দর কথা কিন্তু উঠে আসলো। আমি এই কারণেই বলছিলাম যে আমরা সকলে যে তখন হাল ফ্যাশনের সাথে সেই র্যাট রানের মতো দৌড়ে দৌড়ে যাই, তাই দেখুন কোথাও না মানে এই যে ভীতি, এই যে ভয়, এটাকে দূর করা দরকার। তবে স্যারের একটা কথা থেকে, স্যার যে অতি বিনয়ী, তার একটা প্রসঙ্গ উঠে আসলো। স্যার বললেন মোটের ওপর ইংরেজি বলতে জানি। আসলে এটা বোধহয় হয়, যারা অনেক বেশি শিক্ষিত হয় তারা বোধহয় অনেক বেশি বিনয়ী হয়, অনেক বেশি নিজেকে মাটির সাথে তুলনা করতে ভালোবাসে। সেই একেবারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই বিষয়গুলো সত্যি একেবারে কোথাও যেন আমাদের মরমে মরমে মিশে গেছে, আমরা দেখেছি এসব মানুষে। যাই হোক, কথা বলতে বলতে একটা কথা কি বলবো, মানে জাস্ট যে এই প্রসঙ্গে মনে হতে পারে যে আমার কোনো কথা বা আমাদের কোনো কথা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বিরুদ্ধে যাচ্ছে, তা কিন্তু নয়, না তা একেবারেই নয়। বক্তব্য হচ্ছে মানুষ যখন অপ্রয়োজনে কোনো কাজ করে সেটা খারাপ, মানে সেটা মানে গন্ডগোল তৈরি করে। আমার ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার যদি প্রয়োজন থাকে, যার প্রয়োজন আছে, যেমন অনেকে আছে যে বাংলা ভাষায় সড়গড় নয়, হ্যাঁ সে যাচ্ছে, বাচ্চা কোনো অসুবিধা নেই, কিন্তু যার সুযোগ আছে তার সে শুধু শুধু তার এনার্জিটা নষ্ট করবে। একদম, এটা একদম খুব সুন্দর একটি কথা কিন্তু স্যার বলেছেন। কথা বলতে বলতে আমাদের প্রায় অর্ধেক সময় শেষ হয়ে গেল, সেই কারণে আমরা ছোট বিরতি নিয়ে তারপর আবার আমরা আজকের এই প্রিয় স্যারকে সাথে নিয়ে ফেরত আসছি। সঙ্গে থাকুন, আমাদের নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র এফআরসিআর ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কামধনু NXT, কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, Pioneer Beauty Clinic and Family Salon.
ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের শিক্ষা শুল্কের এই সেটে ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গেছেন আমাদের সাথে আজকের লেজেন্ড পার্সোনালিটি কে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন শিলিগুড়ি বিএড কলেজ এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার শ্রী প্রণব কৃষ্ণ চন্দ্র মহাশয়, আমাদের প্রিয় চন্দ্র স্যার। তার সাথে আরও একটা নাম না বললেই নয়, স্যারের যিনি ওয়াইফ রয়েছেন তিনি কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় নিতা ম্যাম, তিনিও শিলিগুড়ি বিএড কলেজের একজন প্রফেসর। ম্যাম আমাদের দেখছেন কিনা জানি না, তবে দুজনই আমাদের কিন্তু খুব প্রিয়, কারণ আমরা স্যারের সাথে স্যারের পাশে ছিলাম। স্যারকে আমরা সরাসরি মানে আমি সরাসরি পাইনি, তবে ম্যামের সাথে এখনও আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে। আমাদের ভীষণ শ্রদ্ধেয় এই দুটি মানুষ, যাদের মানে প্রতিটি কথা, যাদের প্রতিটি সময়ের এক একটি ভাষণ, যারা যখন স্পিচ দিচ্ছেন, যে এই যে এক একটি তার কথা বেরিয়ে আসে, সব আমাদের না কোথাও কোনোভাবে জীবনকে যেন প্রভাবিত করে। আমরা ভাবতে শিখি, জানতে শিখি, চলতে শিখি। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন উঠেই আসলো যখন এই বিষয়টা আমি বলছি। স্যার এখন বাচ্চাদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদের সাথে সৃজনমূলক, গঠনমূলক বা বিভিন্ন বাচ্চাদেরকে যে সুন্দরভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কারণ বাচ্চারা অবশ্যই ভবিষ্যতের, আমাদের সকলেই জানি যে দেশের নতুন প্রজন্ম, একটা শিশুই সে বড় হয়েই তৈরি হচ্ছে একটা দেশের সম্পদ। তো বিভিন্ন সময়ে স্যার তার অবসরের কিছুটা সময় এখন এই মুহূর্তে যুক্ত রয়েছেন এই বাচ্চাদের সাথে। তো এই যে আপনি বাচ্চাদের সাথে এখন বিভিন্ন রকমভাবে থাকছেন, তাদের সৃজনমূলক কাজে উৎসাহ দিচ্ছেন, তাদের বিভিন্ন সচেতনতার কিছু একটা বার্তা দিচ্ছেন, তাদেরকে নিয়ে কাজ করছেন আপনি, গঠনমূলক কাজ, তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা কিভাবে শিখতে পারে, সব কিছু মিলে আমি একটা প্রশ্ন করি যে এই যে বাচ্চাগুলো রয়েছে, প্রতিটি বাচ্চা তো সমান নয়, তাদের ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে তাদের সব রকম ডেভেলপমেন্ট এক নয়। কেউ খুব স্পিডে করছে, কেউ খুব আস্তে করছে, কোনো বাচ্চা খুব চঞ্চল, কোনো বাচ্চা খুব শান্ত, আবার কোনো বাচ্চা হয়তো বোঝা যাচ্ছে না সে খুব স্পিডে লিখে লেখাটা খুব কমপ্লিট করছে, কোনো বাচ্চা ইয়ে করছে না। এইভাবে যে এই বিভিন্ন রকম যারা বাচ্চা রয়েছে, ব্যক্তিগতভাবে আমার বাচ্চাও যেমন খুব চঞ্চল, সহজে মনোযোগ দিচ্ছে না, কিন্তু মন দিয়ে পড়লে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিচ্ছে। এই ধরনের বাচ্চাদেরকে কিভাবে মানে আপনি তাদের হ্যান্ডেল করছেন, কিভাবে শিক্ষা দিচ্ছেন, বা কিভাবে এখনকার দিনের বাচ্চাগুলো যেই রকম, এক একজন এক এক রকম আর কি, তাদেরকে চঞ্চলতা কিভাবে কমিয়ে আনা যায়, তাদেরকে কিভাবে সঠিকভাবে গাইডলাইন দেওয়া যায়, কি বলবেন? প্রথমত চঞ্চলতা কমিয়ে নেওয়ার ব্যাপারে আমার ওই ছেলে প্রসঙ্গটা একটু আনি। মানে ওকে যখন মানুষ করতাম, হুগলিতে ছিলাম তখন, একজন ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি একদিন আমরা দুজনে, যে ডাক্তারবাবু এ তো সাংঘাতিক চঞ্চল, ও এটা কিন্তু রয়েছে অভিজ্ঞতা আমাদের অনেকেরই, ঠিক কি করব, কি করা যায়। ডাক্তারবাবু এখন মনে পড়ে, এখন নিশ্চয়ই ওনারও বয়স হয়েছে, তখন উনিও খুব ইয়াং ছিলেন আমি যখন সময়। তা ডাক্তারবাবু বললেন যে প্রচন্ড দুষ্টুমি করে, তাই না? আমরা হ্যাঁ, ও আর পারছি না, সাংঘাতিক। বলছে আপনি দয়া করে স্যার আমাকে ফিটা দিয়ে টাকাটা নষ্ট করবেন না, বাড়ি যান, আপনি আমার কাছে আসবেন তখনই যখন ও দুষ্টুমিটা বন্ধ করবে, তখন আমার ইন্টারফিয়ারেন্স দরকার হতে পারে। হ্যাঁ, মানে চঞ্চলতা বাচ্চার ক্ষেত্রে, আর চঞ্চলতাটা প্রথমত তো স্বাভাবিক, কথাটা থেকে বোঝা গেল। একদম। দ্বিতীয় কথা হচ্ছে যে চঞ্চলতাটা কেন বাড়ছে, একটা আমরা যারা বয়স্ক মানুষ তাদের কাছে ধরা পড়ে, তাদের শৈশবটা এমন, মানে অনেকেরই শৈশব অনেক বড় উঠান ছিল। আমরা যে দৌড়ঝাঁপ করতাম বিরাট বড় উঠানে, তখন বড়দের কাছে ওটা চঞ্চলতা মনে হতো না, কারণ আমাদের সারা জায়গার দৌড়ে বেড়াতাম, তাতে কারোর সাথে কোনো ধাক্কা লাগতো না, আমরা নিজেদের মতো খেলা করতাম। এখন যেটা যুগের প্রয়োজনে স্বাভাবিকভাবে স্পেস কিন্তু অনেক কমে এসছে, তাই না? আমাদের নিজেদের বাড়িও যাদের রয়েছে তাদেরও স্পেস অনেক কম, আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকছে তাদের তো স্পেস অনেকটাই কম। এই যে কতটা স্পেস কমেছে, এই প্রসঙ্গে অন্য একটা কথা টেনে আনি। বই মেলা প্রসঙ্গে এক ভদ্রলোক লিখেছিলেন, আমি পড়লাম, আমি কোট করতে পারছি না কোথায় পড়েছি, তিনি বলছেন যে বই না কেনার একটা কারণ, মজা করে লিখেছেন যে রাখবো কোথায়, আমার ঘর তো এতটুকু, বই আছে। তা এখন বাচ্চাটার সমস্যা হয়ে গেছে সেইটা, একটা বাচ্চার যে মুভমেন্টের জায়গাগুলো, সেই জায়গাগুলো অত্যন্ত ধাক্কা খায়।
এটা গেল ফিজিক্যাল স্পেস। এবার সেটা তো কিছু করার নেই। না, এইবার যেটা বক্তব্য, আর একটা কিন্তু স্পেস আছে, সেটাকে বলা হয় মেন্টাল স্পেস, যেটা আগের পরিস্থিতিতে কিন্তু মানে আমি ছোটবেলায় ওই প্রত্যেকেই যেমন ছোটবেলায় কবিতা লেখে না, আমি একসময় কবিতার একটা লাইন আমার মুখস্থ আছে, পরীক্ষাতে একটা কোশ্চেন কমন না পেয়েও বাড়িতে ফিরে মা আছে। আচ্ছা, হ্যাঁ, মানে সুন্দর এটা হচ্ছে একটা স্পেস। ঠিক, হ্যাঁ, তাই এই স্পেসটা কিন্তু বাচ্চার দরকার। এই স্পেসটা যদি দেওয়া যায়, এবং ওই যে যেটা বললেন যে আমি বাচ্চাদের সাথে থাকি প্র্যাকটিক্যালি, আমি ওদের কতটা করি জানি না, আমি নিজের স্বার্থে ওদের সাথে থাকি, কারণ কি ওরা আমাকে অনেকটাই কোম্পানি দেয়। এবং মজার কথা, বাচ্চাদের কে নিয়ে অনেক সমস্যা বলেন আর কি, যেমন মোবাইল নিয়ে থাকে, ইত্যাদি নিয়ে থাকে, রয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি বলছি আমার সাথে যখন থাকে তখন মোবাইল নিয়ে থাকে না। ঘটনা হচ্ছে, আমি কাউকে দোষ দিচ্ছি না, আপনি প্রশ্ন করছেন, আপনিও অভিভাবিকা, প্রত্যেকেরই বাধ্য হয়েই হয়তো হচ্ছে যে ও কিন্তু ওকে স্পেস দিই। ওষুধ একটাই, ওর চঞ্চলতা কমানোর কোনো ওষুধ ডাক্তারবাবুর কাছে ছিল না, কারোর কাছে আছে কি না জানি না। চঞ্চলতা যত থাকবে তত ভালো। হ্যাঁ, একটা লেভেলের বেশি হলে তখন ডাক্তারবাবুর সেটা প্রশ্ন, সেটা কিন্তু অ্যাবনর্মাল, সেটা দেখা যাবে যে তার শরীরের উপর প্রভাব পড়ছে, অর্থাৎ তার ঘুম ভালো হচ্ছে না, তার ওয়েট লস হচ্ছে, বিভিন্ন রকম, সেটা আলাদা। কিন্তু এইটা যদি হয়, তাকে স্পেস দিতেই হবে। ফিজিক্যাল স্পেস যদি আমি কম দিতে পারছি, তাকে কিন্তু মেন্টাল স্পেস দিতে হবে। সেই প্ল্যানিংটা আমাদের করতে হবে। ভীষণ সুন্দর একটি কথা, কিন্তু হয়তো আমরা সেটা করি না, এই কারণে তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। করেন না বলবো না, করে উঠতে পারেন না, কিন্তু একটা জিনিস ভেবে নিতে হবে। আপনি তো ধরুন স্কুলে যখন যান, তখন একদিন ভাবেন আজকে কি ছুটি নেওয়া যাবে, আপনি বলবেন যে না আজকে নেওয়া যাবে না, কিন্তু বাড়ির প্রিয়জন যদি অসুস্থ হয়ে পড়েন, তখন কি আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমার আজকে ছুটি নেওয়া যাবে কিনা? না, একেবারে আগে ছুটি নিয়ে নেন, তারপর ওর প্রায়োরিটিটাকে কিন্তু সামনে রাখতে হবে। একদম খুব ভালো ভালো একটি মানে কথা কিন্তু উঠে এলো বাচ্চাদের ক্ষেত্রে। আর স্যার বর্তমানে রয়েছে বাচ্চাদেরকে নিয়ে, স্যার নিজেও বললো যে এই যে তাদেরকে নিয়ে ভালো থাকা যায়, তাদের সাথে ভালো থাকা যায়, সত্যিই যায়। তবে যাই হোক, যেহেতু প্রসঙ্গটা উঠলো, এটা আমি ভেবেছিলাম স্যারকে একেবারে শেষে জিজ্ঞেস করব। খুব ভালো একটি কথা, নিশ্চয়ই আপনারা যারা পর্দার ওপারে রয়েছেন আপনাদেরও সুন্দর এই বার্তাটা সুন্দরভাবে পৌঁছে দিতে পারলাম। তবে আমরা আবার একটু বিএডে ফিরি। আজ প্রশ্ন ছিল যে বিএড করে শুধু যে শিক্ষক বা শিক্ষকতার সাথেই যুক্ত থাকা যায়, এটাই আমরা সাধারণত জানি। তো এবার প্রশ্ন থাকবে যে বিএড করে শুধু শিক্ষকতা ছাড়াও আর কি কি অপশন খোলা রয়েছে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এইটার প্রশ্ন একটু মানে ফিলোসফিক্যালি আমিও বেন্ড করছি। হ্যাঁ, যে কোনো শুধু বিএড নয়, মানে আমরা একটু অন্যভাবে কনজিউমার হিসাবে যদি নিজেদেরকে রাখি আর কি, গ্রাহক হিসাবে, আমি বিএড করছি মানে আমি একটা টাকা দিচ্ছি, টাকা দিয়ে আমি বিএড ডিগ্রিটা নিচ্ছি, আমি একজন গ্রাহক। তেমনি বিভিন্ন রকম পড়াশোনা করছি, জিনিসপত্র কিনছি, আমি নিজেকে সেই জায়গাটাতে প্লেস করি। করে আমি যখনই পে করছি, এবং আজকাল যখন আমি পে করছি একটু বেশ বড় অ্যামাউন্ট টাকা, এবং তার চেয়ে ওই যে আগে যে কথাটা উঠলো, সময়ও দিচ্ছি। টাকাটা, সময়টা কিন্তু টাকার অঙ্কে কনভার্ট করলে সেটাও একটা বড় অ্যামাউন্ট। হ্যাঁ, একদম ঠিক। তা এখন এটা দিচ্ছি, তাহলে রিটার্ন সম্পর্কে আমার ওয়াকিবহাল থাকা উচিত। এবার কি রিটার্ন হতে পারে? যে কোনো একাডেমিক যখন কমোডিটি আমি কিনছি, আমি যদি চাকরির সাথে শুধু রিলেট করি, তাহলে কিন্তু বিচারটা সঠিক হবে না। কারণ চাকরির বাজার প্রতিনিয়ত পাল্টাচ্ছে, আমরা যে সময় দেখতে পাচ্ছি।
মানে একটা ব্যাপার এই প্রসঙ্গে আমি আনতে পারি, সময় হ্যাঁ, হবে? হ্যাঁ, একদম, সংক্ষেপেই বলছি। যেমন আমার সাবজেক্ট ফিজিক্স, যাদের অভিজ্ঞতা আছে দেখবেন বিভিন্ন কোর্সে অ্যাপ্লাই করার সময়তে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে নানান রকম লেখা থাকে, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি। মজার কথা, ফিজিক্সের যে এলিজিবিলিটি, ফিজিক্সের ছেলে মেয়েদেরকে বলা হয় অনেক ডিসিপ্লিনে যেখানে বায়োলজি সে জীবনে পড়েও নি। আচ্ছা, কেন না? ফিজিক্সের এই একটা বিউটি আছে যে তার যে থিঙ্কিং, যে স্কিলটা, সেটা অত্যন্তভাবে সাবজেক্টটাই ডেভেলপ করিয়ে দেয়, যেটা যে কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে ইউজফুল হয়। বিএড যখনই আপনি করবেন, আপনার জিজ্ঞেস করা উচিত নিজেকে যে আমি বিএডটা কেন করতে যাচ্ছি। আমি যদি শুধু এটাই বলেন যে আমি শুধু স্কুলে চাকরির জন্য যাচ্ছি, তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে আপনার। বলছি প্রথমত বৈষয়িক দিক থেকে বলছি যে স্কুল চাকরি ছাড়াও আর কি হতে পারে। যেমন ধরুন, স্কুল চাকরি ছাড়া আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, যেমন সাব ইন্সপেক্টর অফ স্কুলস, তারপরে সেখান থেকে প্রমোশন পেয়ে ডিআই, এই ধরনের, বা ধরুন এডুকেশনাল টেকনোলজি যে ইনস্টিটিউটগুলো রয়েছে এনসিইআরটির আন্ডারে, তারপরে ডায়েট ইত্যাদি, এগুলো গেল প্রথাগত জায়গাগুলো যেগুলো বিএড কাজে লাগবে। আর একটু অপ্রচলিত জায়গায় আপনি যদি বিএডটাকে সিরিয়াসলি নেন, তাহলে যদি সিরিয়াসলি তার থেকে শেখেন, তাহলে আপনি ইউটিউবার হবার কিন্তু স্কোপ আছে। এখন এত সুন্দর সুন্দর মেটেরিয়াল, এডুকেশনাল মেটেরিয়াল ইউটিউবতে পাওয়া যাচ্ছে। ইভেন আমাদের সময় তো ছিল না, এখন দেখার পরে আমি নিজেও অনেক কিছু বইটা না পড়ে ইউটিউব থেকে দেখি, আমার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তারপরে জার্নালিজম, আপনি যে বিভিন্ন রকম যে কন্টেন্টগুলো তৈরি করা, সায়েন্সের কন্টেন্টগুলো তৈরি করা, সেগুলো বিএড ক্ষেত্রে সুবিধা হবে। সেই কারণে বিএডটা পড়ার সাথে সাথে নিজেকে ভেবে নেওয়া উচিত, নিজেকে জাজ করে যে কোন লাইনে ম্যাচ করছে, প্যারালাল কোয়ালিফিকেশানগুলো করলে সুবিধা হয়। যেমন আজকে দেখছিলাম যে এডুকেশনাল টেকনোলজিতে বিএডের সাথে চাইছে হচ্ছে বিসিএ। আপনি হ্যাঁ, ইগনু থেকে বা এই জায়গা থেকে আপনি ডিস্টেন্সে বিসিএটা করে নিন, বিএডটা আপনি কিন্তু সাথে সাথে একটা চ্যানেল পাবেন। ঠিক, তার মানে এরকম বিভিন্ন দিক খোলা রয়েছে, বিভিন্ন খোলা রয়েছে, ভাবনার বাইরে। আপনার থেকেই আমরা এই তথ্যগুলো কিন্তু মেলে ধরতে পারি। এবং সবচেয়ে বড় কথা, মানে বিএডটা পড়ার সময় কিন্তু, যেমন একটু আগেই বাচ্চাদের জন্য প্রোগ্রাম হচ্ছিল, আমি দেখছিলাম। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যিনি সঞ্চালিকা, আমার মনে হচ্ছিল যে তিনি করেছেন কিনা জানি না, আমার হচ্ছিল খুবই সুন্দর করছেন। এবং বিএডে আমরা যে সমস্ত কথাগুলো বলি, তার মুখ্য কথাগুলো তিনি আয়ত্ত করেছেন। হ্যাঁ, কাজে লাগছে সেগুলো, তাই না? আলটিমেটলি কমিউনিকেশন, আপনিও সেগুলোর মধ্যে দিয়ে গেছেন, কমিউনিকেশন স্কিলসগুলো খুব কাজে লাগছে। ধন্যবাদ, ভীষণ সুন্দর তথ্য কিন্তু উঠে এলো। স্যার ভীষণ সুন্দর বললেন। সময় শেষের দিকে লাস্ট ছোট্ট করে একটা প্রশ্ন শুধু বলছি। স্যার, যখন আপনার এই সমস্ত এই যে জীবনটা আপনার প্রশাসক হিসেবে শিক্ষকতার জীবন দিয়ে শুরু, এবং শেষে আপনার সাথে ছাত্রছাত্রীরা, অনেক সফল ছাত্রছাত্রী আপনার সাথে রয়েছে, সব মিলে একটা উপযুক্ত একটা প্রেক্ষাপট শিক্ষার ক্ষেত্রে কতটা ইতিবাচক এর দিক, মানে কতটা সফল হয়েছে, বা মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি, কতটা ছাত্রছাত্রীরা একে সফল করতে পেরেছে, এগিয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, বা কতজন অসফলতায় রয়েছে, সব মিলে আপনার কি মনে হয়? মানে সবকিছু মিলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং সব মিলে একটা ওভারঅল একটা চিত্রপট আপনি কি বলবেন? না, বিএডের ক্ষেত্রে না, খুবই সফল। মানে আমার ছাত্রছাত্রী তো বটেই, আর ম্যামের ছাত্রীকে তো দেখতেই পাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছেন। আমাদের শিলিগুড়ি বিএড কলেজের ছাত্রী, ওই হিসাবে আমিও বলতে পারি আমারও ছাত্রী। এছাড়াও রয়েছেন খুব গুরুত্বপূর্ণ পদে ডক্টর অভিজিৎ পাল রয়েছেন, স্টেট ইউনিভার্সিটি বারাসত, তারপরে ডক্টর অভিজিৎ গুহ রয়েছেন রামকৃষ্ণ মিশন বেলুড়ে। এরকম অনেক
স্কুল কলেজে ছেলে মেয়েরা রয়েছে। ইভেন অন্য প্রফেশনে গিয়েও অনেকে কিন্তু বলেছে, সেটাই খুব আনন্দের, যে বিয়েটা পড়ে কিন্তু স্যার লাভই হয়েছে, মানে এমনকি ঘর সামলাতেও আমাদের কাজে লাগছে। হ্যাঁ, আসলে বিয়ের ব্যাপারটাই তাই, আমরা কিভাবে সামলে উঠাতে পারি এবং সেই মানুষটাকে সুন্দরভাবে বোঝাতে শিখি, মানে বোঝাতে পারাতে শিখছি। এই যে তাদের ডেভেলপমেন্টগুলো কিভাবে বলা যায়, আমরা তো সারাদিন বাচ্চাগুলোকে হ্যান্ডেল করছি, এতগুলো বাচ্চাকে একসাথে, তাদের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে তাদের সাথে কিভাবে যাব, কিভাবে তাদের এগিয়ে নিয়ে যাব, কিভাবে তাদেরকে কন্ট্রোল করব, এবং সুতরাং ওটা যখন আমরা শিখে যাচ্ছি সেটা তো বাইরে ঘরে দুটো ক্ষেত্রেই কাজে লাগছে, তাই না? খুব ভালো লাগলো স্যারের সাথে কিন্তু এই আলাপচারিতায়। স্যারের সুন্দর সুন্দর তথ্য আমাদের আজ দিলেন, আর সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পেলাম, যেগুলো কিন্তু আমাদের জীবনে চলতে গেলে কিন্তু পাথেয় করে চলা উচিত। আমরা সময় যেহেতু শেষের দিকে, আবারও চাইবো স্যারের সাথে বসতে, আরও একটি এপিসোডে, আরও একটি পর্বে স্যারকে আমরা আনবো। আমি জানি আপনাদের অনেক প্রশ্নের সমাধান আজ হলো, প্রশ্নগুলো আগে থেকে ছিল আমি সেটাও জানি, আরও কিছু প্রশ্ন হয়তো অধরা রয়ে গেল আরও একটি পর্বে, না হলে স্যারকে তো আর পাওয়া যাবে না, কারণ বলতে হবে স্যার আরও কিছু প্রশ্ন রয়েছে, আপনাকে আবার চাই। যাই হোক, স্যারকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেটে আসার জন্য। নমস্কার। আর আপনাদেরকেও বলছি আবারও আগামীকাল শনিবার, আগামীকাল বলবো না, আগামী সপ্তাহের শনিবার সন্ধ্যে 6টায় ঠিক শিক্ষা সুলুকের এই সেটে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে অন্য কোনো একজন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, বিদায় নিতে হচ্ছে। শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।